জিমিন যখন সুগাকে বলল, সুগা ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে, আমার দমটা কেন জানি বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে আমি এখনই মারা যাব। প্লিজ ভাইয়া, আপনি দয়া করে আমাদের ছাদে একটু আসতে পারবেন? আমি এখন আমাদের ছাদে দাঁড়িয়ে আছি। এই কথা শুনে সুগা বলল, কি বলছিস জিমিন, তুই পাগল হয়ে গেছিস? এত রাতে তোদের ছাদে তোর সাথে? না না, আমি যেতে পারবো না। তুই তোর রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়, আমাকে ডিস্টার্ব করিস না। সুগা ফোন রেখে দেওয়ার সময় জিমিন আবার বলল, দেখেন সুগা ভাইয়া, আপনি যদি এখন আমার কথা শুনে এখানে না আসেন, তাহলে আমি কিন্তু আমাদের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করব, আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনি। এই কথা শুনে সুগা বলল, দেখ জিমিন, তুই এসব কিচ্ছু করবি না। জিমিন বলল, আপনি যদি এখনই এই মুহূর্তে ছাদে না আসেন, তাহলে আমি এমনটাই করব। বলেই জিমিন ফোনটা কেটে দিল। সুগা শোয়া থেকে উঠে নিজের চুলগুলো শক্ত করে টেনে ধরল। এই মুহূর্তে জিমিনের সাথে দেখা করার ইচ্ছে না থাকলেও সুগাকে যেতে হবে, কারণ মেয়েটা হচ্ছে ছোট, কখন কি করে বসে। সুগা গুটি গুটি পায়ে ওদের ছাদে চলে এলো। জিমিন আর সুগাদের ফ্ল্যাট পাশাপাশি হওয়াতে সুগা খুব সহজেই ওদের ছাদ থেকে জিমিনের ছাদে চলে এলো। সুগা জিমিনের কাছে এসে একরাশ বিরক্ত নিয়ে বলল, এত রাতে এসবের মানে কি জিমিন? এগুলো কী ধরনের পাগলামি? কি শুরু করেছিস তুই এগুলো? জিমিন সুগার কথা শুনে বলল, আচ্ছা সুগা ভাই, আপনি কি সত্যিই কিছু বুঝতে পারেন না, নাকি বুঝেও না বোঝার ভান করে আছেন? জিমিনের প্রতি উত্তরে সুগা কিছুই বলতে পারে না, কারণ সে খুব ভালো করেই জানে জিমিন তাকে কতটা চায়, মন থেকে কতটা ভালোবাসে জিমিন তাকে। কিন্তু এখানে তার কিছু করার নেই, সে যে এক নিষিদ্ধ মানবীকে নিজের মন দিয়ে দিয়েছে। সুগার কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে জিমিন বলল, আচ্ছা, আমাকে কষ্ট দিয়ে আপনি কী সুখ পান বলুন তো? আমি খুব ভালো করেই জানি আপনি আমার ভাবিমণিকে পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু আপনারও এটা জানা দরকার ভাবিমণি আর ভাইয়া একে অপরকে অনেক বেশি ভালোবাসে। হয়তো তারা দুইজনের কেউই তাদের ভালোবাসাটা সামনাসামনি বলার বা প্রকাশ করার সুযোগটা পায়নি। তার মানে এই নয় যে তারা একে অপরকে ভালোবাসে না। শুনুন, মুখে ভালোবাসি ভালোবাসি বলে যদি ফেনাও তুলে ফেলা হয়, সেটাকে ভালোবাসি বলে না। ভালোবাসা এইটাকে বলে যেটা আছে শুধুমাত্র আপনার জন্য আমার মনে। আচ্ছা, আমি কি দেখতে এতটাই অসুন্দর সুগা ভাই? আমাকে কি একটাবার সুযোগ দেওয়া যায় না? দেখুন না, আমাকে একবার সুযোগ দিন সুগা ভাই, আমি আপনাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো, কখনো কোনো অভিযোগ করার সুযোগ দিব না। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না সুগা ভাই, আমি আর নিতে পারছি না। একেই তো আমি আমার ভাবিমণিকে হারিয়েছি, তার পাশাপাশি বাবা, এখন যদি আমি আপনাকেও হারিয়ে ফেলি, না না, আমি এটা নিতে পারবো না সুগা ভাই, আপনি দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। কথাগুলো শেষ করে জিমিন হাউমাউ করে কান্না করতে শুরু করে। জিমিনের চোখের পানি যেন সুগার বুকে ছুরির মতো বিচ্ছে। সুগার পুরো হৃদয় স্পর্শ করতে পেরেছে জিমিনের এই চোখের পানি, তাই তো সুগা গিয়ে জিমিনকে জড়িয়ে ধরল। আর কিছুদিন বাদে সুগা আর জিমিনের ঘরোয়াভাবে বিয়ে হয়ে গেল। বিয়ের 4 বছর পর তাদের ঘর আলো করে সুমিন আসে, আর এই সুমিনকে দেখেই জাংকুক নতুন করে বাঁচতে শিখে, কারণ মেয়েটার মধ্যে জাংকুক তেকে খুঁজে পায়। কিছুদিন বাদে জামিনে আরিম সাহেবকেও ছাড়িয়ে আনা হয়েছে। সে জেলে থাকার পর সব কিছুর জন্য অনেক অনুতপ্ত হয়েছে। সে তার ভুলগুলো বুঝতে পেরেছে। এখন সে পুরোপুরি পাল্টে গেছে। জেল থেকে ফিরে আসার পর সে এখন পুরোপুরি 5 ওয়াক্ত নামাজ পড়ে। সারাটা দিনের মধ্যে বেশিরভাগ সময়ই মসজিদে কাটিয়ে দেয়। সে নিজের উদ্যোগ থেকে একটা এতিমখানা খুলে, আর নিজ থেকেই সে এতিমখানার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সব কিছু ভালোভাবেই চলছিল। হুট করেই আরিম সাহেব খুব অসুস্থ হয়ে পড়ে। তার কঠিন একটা রোগ ধরা পড়ে। নামকরা বড় বড় হসপিটাল থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। কোনো ডক্টররাই তার চিকিৎসা করতে চাইছে না। সব ডক্টররাই একটাই কথা বলছে, তার সার্জারি নাকি সাকসেসফুল হবে না। এমন সংবাদে পরিবারের সবার ভিতরেই চোখের কালো ছায়া নেমে এসেছে। পরিবারের সকলেই একেবারে ভেঙে পড়েছে এমন সংবাদে। হুট করে জাংকুকের ফোনে একটা বড় হসপিটাল থেকে কল আসে, আর সেখান থেকে জাংকুক জানতে পারে 2 দিন আগেই কানাডা থেকে একজন বড় নামকরা ডক্টর এসেছে বাংলাদেশে। সে আরিম সাহেবের সার্জারিটা করতে চায়। যা শুনে পরিবারের সবার মাঝেই প্রাণ ফিরে এসেছে। যথারীতি আরিম সাহেবের সার্জারি শুরু হয়ে যায়। সবাই অপারেশন থিয়েটারের বাইরে পায়চারি করছে। বিন্দু বিন্দু ঘাম জমে আছে সবার কপালে। জাংকুক তার পকেট থেকে একটা রুমাল বের করে কপালের ঘামটুকু মুছে নিল। সবার মনেই একরাশ ভয় জেগে বসে আছে। জাংকুকের ভিতরে এক অন্যরকম উত্তেজনা কাজ করছে। খুব অশান্ত লাগছে নিজেকে। জাংকুক ওয়াশরুমে গিয়ে নিজের চোখে মুখে পানি দিয়ে আসলো। আর তখনই একটা মহিলা ডক্টর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো। তার মুখে মাস্ক পরা অবস্থায় জাংকুকের মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগলো। আর তখনই তাদের দুজনের চোখাচোখি হয়ে গেল। জাংকুক অবাক হয়ে তাকিয়ে রইল, আর অস্পষ্ট স্বরে বলল, আমার লজ্জাবতী ললিতা।
জাংকুকের হার্টবিট কেমন যেন ফাস্ট হচ্ছে, আর বুকের ভিতরে চিনচিনে একটা ব্যথা অনুভূত হচ্ছে। জাংকুক ওর বুকের বাঁ পাশে হাত রেখে বলল, না না, এটা কি করে সম্ভব? আমার লজ্জাপতি তো 10 বছর আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছে। মৃত মানুষ তো দ্বিতীয়বার আর এই পৃথিবীতে ফিরে আসতে পারে না। তাহলে এই ডক্টরকে দেখে আমার এরকম অস্বস্তি ফিল হচ্ছে কেন? এই 10 বছরে তো আমি অনেক মেয়েদের সাথে দেখা করেছি, কিন্তু কখনো তো আমার এমন মনে হয়নি আজ যেমনটা মনে হচ্ছে। জাংকুক দ্রুত নিজের শার্টের উপরের 2টা বোতাম খুলে দিল। বড্ড হাসপাস লাগছে জাংকুকের কাছে। জাংকুক মনে মনে বলল, এই কোন রোগে ধরলো আমাকে? এই মেয়েটাকে দেখার পর এই রোগের উৎপত্তি হয়েছে। মেয়েটাকে দেখে কেন যেন মনে হচ্ছে মেয়েটার চোখে 1000 বছর ধরে না বলা কথা লুকিয়ে আছে। আচ্ছা, এমনও তো হতে পারে মেয়েটা আমার তে। সেদিন ও মারা যায়নি, যেহেতু ওর লাশটা আমরা কেউ খুঁজে পাইনি। জাংকুকের আকাশ কুসুম ভাবনার মাঝে ডক্টর মেটি এসে সবার সামনে মাস্ক খুলে বলল, ডোন্ট টেক এ টেনশন, অপারেশন সাকসেসফুল হয়েছে। শি ইজ আউট অফ ডেঞ্জার। ডক্টরকে মাস্ক খুলতে দেখে জীবন বাড়ির সময় যেন ভূত দেখার মতো চমকে উঠল। জাংকুক নিজের তাল সামলাতে না পেরে হসপিটালের করিডরের বেঞ্চিতে বসে পড়ল। ইয়নজুনের এক মুহূর্ত দেরি হলো না তার মেয়েকে চিনতে। মেয়েটা এখনও সেই ছোট্ট পরীর মতনই রয়ে গেছে, শুধু পার্থক্য তখন সে ছোট ছিল, কিন্তু এখন সে পরিপূর্ণ একজন নারী। ইয়নজুন বড্ড ছটফট করতে লাগলো মেয়েটাকে একবারের জন্য নিজের বুকে জড়িয়ে নিতে, কিন্তু তার সাহস হলো না, কারণ মেয়েটার বোধহয় তার চেহারাটাই মনে নেই, আর মনে থাকবেই বা কীভাবে? সেই 6 বছর বয়সেই মেয়েটাকে ছেড়ে আমি চলে এসেছিলাম। এখন কোন মুখে গিয়ে তাকে জড়িয়ে ধরবো? কিভাবে বলবো আমি তার সেই হতভাগী মা যে তাকে তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছে? ঠিক আছে, আমি আমার এই মুখ নিয়ে ওর সামনে যেতে পারবো না তো কি হয়েছে? আমি না হয় দূর থেকেই ওকে ভালোবাসবো, দোয়া করব, আমার মেয়েটা যে বেঁচে আছে এটাই আমার কাছে অনেক। মনে মনে নিজের সাথে এতগুলো কথা বলে সেখান থেকে বেরিয়ে গেল ইয়নজুন। এইদিকে জিন বেগম যেন চোখের পলক ফেলতেই ভুলে গেছে। তিনি চোখে চশমাটা সরিয়ে চোখের পানি মুছে দ্রুত পায়ে হেঁটে তের কাছে গিয়ে তেকে বুকে জড়িয়ে নিল। চোখে মুখে অজস্র চুমু দিয়ে বলল, তুই বেঁচে আছিস তেমা? 10টা বছর পর এইভাবে এই জায়গায় তোকে দেখতে পাবো কখনো কল্পনা করিনি, জানিস তে? তোকে আমরা কত জায়গায় খুঁজেছি, এতদিন এতগুলো বছর তুই কোথায় ছিলি? তোকে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, জানিস তে? তোর জন্য আরও একটা সুখবর আছে, তোর মা বেঁচে আছে, তোর মাকে আমরা খুঁজে পেয়েছি। তুই আমার ছোটো বোন ইয়নজুনের মেয়ে, তাই তো তোকে প্রথম দেখে আমার এত আপন আপন মনে হয়েছিল, কারণ তুই যে আমার ছোটো বোনের মেয়ে, সাথে আমারও মেয়ে। হোক না তুই আমার ছোটো বোনের মেয়ে, কিন্তু সবাই তো বলে মার গন্ধ নাকি খালার গায়েও পাওয়া যায়। তের মা বেঁচে আছে বা তের মাকে খুঁজে পেয়েছে, এই কথা শুনে তের মধ্যে তেমন কোনো ভাবান্তর হলো না, কারণ মানুষটার চেহারাও ভালোভাবে মনে নেই তের। তের জিন বেগমের জন্য অনেক মায়া হলো। তের ইচ্ছে করলো নিজে থেকে তাকে জড়িয়ে ধরে তার কপালে একটি চুমু দিতে, কিন্তু তে সেটা করলো না। নিজেকে সামলে জিন বেগমের কাছ থেকে তে নিজেকে ছাড়িয়ে নিল আর বলল, ম্যাম প্লিজ কন্ট্রোল ইউর সেলফ, আই অ্যাম ভি চৌধুরী, নট ইউর তে। বলেই তে নিজের চোখের পানি আড়াল করার জন্য কালো সানগ্লাস পরে নিল আর তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু তখনই তের চোখ গিয়ে পড়ল জাংকুকের দিকে। মানুষটার এইরকম হাল দেখে তের বুক ধুক করে উঠল, বুকের ভিতর কেমন যেন ব্যথা করছে। তে যে পা বাড়িয়ে সামনে চলে যাবে সেটাও পারছে না, তার পায়ের নিচের মাটি কেমন যেন কাঁপছে মনে হচ্ছে। তে মনে মনে বলল, আমার হ্যান্ডসাম পুলিশটা আর আগের মতো নেই, সুন্দর বেড়া মানুষটা কেমন যেন পাল্টে গেছে। কালো মাথা ভর্তি চুলের মাঝখানে সাদা সাদা কিছু চুল উকি দিচ্ছে, কেমন শুকিয়ে গেছে আগের থেকে। সুন্দর বেড়া মানুষটা এরকমভাবে বিধ্বস্ত হয়ে গেছে। মানুষের নিয়তিটা বড়ই অদ্ভুত। যে মানুষটাকে সুখে রাখার জন্য আমি বাংলাদেশ ছেড়ে সুদূর কানাডায় পাড়ি জমিয়েছিলাম, আর সেই মানুষটাই কিনা সুখে নেই। তাকে এক নজর দেখার জন্য এত বছর পরে কানাডা থেকে বাংলাদেশে ছুটে আসা, কিন্তু সেই মানুষটার এই কী হাল হয়েছে, এরকম বিধ্বস্ত হয়ে গেছে। আজ থেকে 10 বছর আগে সেই দিন ফোনে তার কণ্ঠ শুনে আমি নিজেকে সামলাতে পারিনি, বারবার মনে হচ্ছিল তার কাছে ছুটে চলে আসি আর লিসা আপুর বুক থেকে তাকে ছিনিয়ে নেই, কিন্তু অনেক কষ্ট করে নিজেকে সামলেছিলাম সেদিন আমি, কারণ আমি আমার শ্বশুরমশাই আরএম সাহেবের মুখোমুখি হতে চেয়েছিলাম। সেই দিন বারবার আমার শাশুড়ি মায়ের মুখটা আমার সামনে ভেসে উঠছিল। আমি আমার থেকে জাংকুকের যোগ্য করে তুলব, পুরো পৃথিবীর মানুষ থেকে চিনবে।
সবাই তখন বুঝবে কেউ ছোট নয়, চেষ্টা করলে সবাই সব কিছু করতে পারে। আর আরএম, তোমাকে আমি দেখিয়ে দিব তের যোগ্যতা কতটুকু। তেকে আমি জাঙ্কুকের যোগ্য বউ করে তুলবই তুলব। জিন বেগমের বলা এই কথাগুলো তের কানে তখন বাজতে শুরু করলো। তে আর বেশি কিছু না ভেবে দৌড়ে চলে গেল জেহেব চৌধুরীর কাছে। আর জেহেব চৌধুরীর কাছে গিয়ে বলল, বাবা, আমি তোমার স্বপ্ন পূরণ করব। আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই। আমি একজন বড় নামকরা ডক্টর হতে চাই। আমি চাই সবাই দেখুক কেউ ছোট না, ইচ্ছে করলে সবাই সব কিছু করতে পারে। আমি সবাইকে দেখিয়ে দিতে চাই মেয়েরাও চাইলে সব কিছু করতে পারে। এই কথা শুনে জেহেব চৌধুরী খুব খুশি হলো। সে বলল, ঠিক আছে মামুনি, আমি এক্ষুনি তোমার সব কিছুর ব্যবস্থা করছি। এর কিছুদিন পরেই তে ডাক্তারি পড়াশোনার জন্য কানাডায় পাড়ি জমায়। যদিও তের ইচ্ছে ছিল সে আর কখনোই বাংলাদেশে ফিরে আসবে না, কিন্তু কি করার, তার সুন্দর বেড়া মানুষটা তাকে খুব পীড়া দিত। প্রতিনিয়তই উল্টাপাল্টা স্বপ্নে দেখতো তার পুলিশটাকে নিয়ে। তাই তো সে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। পুরনো সব রাগ অভিমান ভুলে ছুটে এসেছে বাংলাদেশে তার প্রিয় মানুষগুলোর মুখ দেখার জন্য। বাংলাদেশে এসে তাদের খবর নিতে গিয়ে শুনতে পারে আরএম সাহেবের অসুখের ব্যাপারটা। তখনই তে হসপিটালে ফোন দিয়ে এক ডক্টরকে জানায় সে নিজে থেকেই এই অপারেশনটা করতে চায়। আর এই কথা শুনে ডক্টরটা পুরোই অবাক হয়ে গেছে, কারণ সে ডক্টর ভি এর ব্যাপারে জানে। ভি চৌধুরী একজন বড় ডক্টর, কানাডা থেকে ডিগ্রি পেয়েছে। এত বড় একজন ডক্টর নিজে থেকেই কোনো রোগীর অপারেশন করতে চাইছে, যদিও এটা তার কাছে একটা অবিশ্বাস্য ব্যাপার বলে মনে হচ্ছে। কিন্তু ডক্টর তেকে মোটা অঙ্কের টাকার অফার করেছিল, কিন্তু তে নিজের জন্য একটা টাকাও নেয়নি। তে নিজ থেকে নিজের যথাসাধ্য চেষ্টাটা করে অপারেশনটা সাকসেসফুল করেছে। তে আরএম সাহেবকে মন থেকে ক্ষমা করে দিয়েছে, কারণ আরএম সাহেব যদি তেকে ওই আঘাতটা না করতো তাহলে তে আজকের এই পর্যায়ে আসতে পারতো না। সেই আঘাতের ফলেই তে পুরে পুরে খাঁটি সোনায় পরিণত হয়েছে। আর তে নিজেকে এমন এক পর্যায়ে এনে দাঁড় করিয়েছে যে দেশ বিদেশের মানুষ থেকে এক নামেই চিনে, ডক্টর ভি চৌধুরী। তে নিজের চোখের পানি মুছে যেই সামনে এগোতে যাবে, তখনই একটা ছোট বাচ্চা এসে জাঙ্কুকের কাছে জাঙ্কুকে বাবা বলে ডাক দিল। আর জাঙ্কুকের কোলে উঠে জাঙ্কুকের কপালে একটি চুমু দিল। তে জাঙ্কুকের কোলে বাচ্চা ছেলেটার দিকে একটু লক্ষ্য করলো। ছেলেটার চেহারাটা অনেকটাই লিসার চেহারার সাথে মিলে গেছে। আর তের ভাবনাকে সত্যি করে দিয়ে ছেলেটার পিছু পিছু লিসা করিডরে প্রবেশ করলো। আর বাচ্চাটার কাছে গিয়ে বলল, আসো সোনা, মায়ের কোলে আসো। তোমার বাবাকে ডিস্টার্ব করো না, বাবার শরীরটা ঠিক নেই। লিসাকে দেখে তের পুরনো ক্ষতটা যেন আবারও তাজা হয়ে উঠল। তে মনে মনে বলল, বাহ, আমি তো ভেবেছিলাম সে আমার শোকে এইভাবে বিধ্বস্ত হয়ে আছে, কিন্তু না, এই দিকে সে তো ভালোই আছে দেখছি। বিয়ে করে বাচ্চাও ডেলিভারি করে ফেলেছে। বাবা, এই জন্যই তো তার মনে লিসা আপু ছিল, তাই তো তিনি আমাকে বাচ্চা দিতে চায়নি। আমি যখন বাচ্চা চেয়েছিলাম তখন নিজেই আমাকে বাচ্চা উপাধি দিয়েছিল। তার কারণটা আমি আজকে বুঝতে পেরেছি, কারণ আপনি শুধু লিসার বাচ্চার বাবা হতে চেয়েছিলেন, আর হয়েছেনও। শুধুমাত্র আমিই পারলাম না আপনার মতো স্বার্থপর হতে, আমার এই মনটা দ্বিতীয় কাউকে দিতে। আর বোধহয় কখনো দ্বিতীয় পারবো না, কারণ এই মনটা যে শুধু তোমার পুলিশ, এই মনটার একমাত্র অধিকারী শুধু তুমি। বাচ্চা দেখে তের চোখ জ্বলতে শুরু করলো। তে বাইরে না গিয়ে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল। তে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিতে শুরু করলো। আর তখনই পেছন থেকে ওয়াশরুমের দরজা বন্ধ করার খট করে শব্দ শুনে তে একটু ঘাবড়ে গেল। আর আয়নার দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। এতগুলো বছর পর ভালোবাসার মানুষটাকে এতটা কাছে পেয়ে তের বুক ধুকপুক করছে, হার্টবিট বাড়তে শুরু করলো। তে বুঝতে পারছে না এখন কী করবে। তে তাড়াহুড়ো করে জাঙ্কুকের পাশ কাটিয়ে যাওয়ার সময় জাঙ্কুক তেকে হ্যাচকা টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো। আর তের অথরে নিজের অথর ডুবিয়ে দিল, যেন 10 বছরের জমে থাকা যত রাগ অভিমান আছে সব কিছু এই ঠোঁটের উপর দিয়েই যাচ্ছে। তে জোরপূর্বক জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তের জিহবায় নোনতা স্বাদ পেতেই বুঝলো জাঙ্কুক তেকে এমনভাবে কিস করেছে যে তের ঠোঁটটা কেটে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে তের ঠোঁট। তে একটু রেগেই জাঙ্কুকের গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল আর বলল, হাউ ডিয়ার ইউ, আপনার সাহস কী করে হয় আমার সাথে এইভাবে অসভ্যতামি করার, নোংরামো করার? একটা দিয়ে হয় না আপনার, তাই না? করিডোরে বউ বাচ্চা রেখে এসে এখানে একটা অন্য মেয়ের সাথে এইভাবে নোংরামো করতে লজ্জা করে না আপনার? ছি, আপনি জানেন আমি চাইলে এই মুহূর্তে আপনার কি অবস্থা করতে পারি? জাঙ্কুক বলল, হ্যাঁ জানি তো, আমি তোমার ঠোঁটে লাভ বাইট দিয়েছি, চাইলে তুমিও আমার ঠোঁটে দিতে পারো, কোনো সমস্যা নেই। তে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট মিস্টার জিওন জাঙ্কুক। জাঙ্কুক বলল, বাহ, এতটা চেঞ্জ, নিজেকে এতটাই বদলে ফেলেছ, হাউ অদ্ভুত। কানাডা গিয়ে ভালোই চেঞ্জ হয়ে গেছো, যে নিজের
বরের নাম ধরে ডাকতেও দ্বিধাবোধ করছো না। তে বলল, এক্সকিউজ মি মিস্টার, আমি আপনাদের তে নই, আমি হচ্ছি ভি চৌধুরী, ডটার অফ শিল্পপতি জেহব চৌধুরী। আপনারা আমাকে তে ভেবে বারবার ডিস্টার্ব করছেন। আপনারা ভুল ভাবছেন, আমি আপনাদের তে নই। যা শুনে জাংকুক তের কোমরটাকে শক্ত করে জড়িয়ে ধরল আর তেকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তের কপালে গভীর একটা চুমু দিয়ে জাংকুক বলল, আচ্ছা, আপনি কি ভেবেছেনটা কি মিস তে, ও সরি, মিস ভি চৌধুরী? আপনি আপনার নাম, তারপর কথা বলার ধরন, ভাষা চেঞ্জ করে ফেললেই আমি আপনাকে চিনতে পারবো না? এটা আপনি ভুল ভেবেছেন। 10 বছর আগে আপনি আমার পাশে থেকে আমাকে চালিয়ে মেরেছেন, আর 10টা বছর আমার কাছ থেকে দূরে থেকেও 1 সেকেন্ডের জন্য আমাকে চালাতে ভুলেননি আপনি। প্রতিনিয়ত তোমার দহনে পড়তে পড়তে আমি ছাই হয়ে গিয়েছি। তোমার জন্য কত রাজ্যে নির্ঘুমে কাটিয়েছি তার কোনো হিসাব নেই। তোমার জন্য আমি আমার সব কিছু বিসর্জন দিয়েছি, এমনকি আমার পুলিশের চাকরিটাও আমি ছেড়ে দিয়েছি। তোমার ছবি বুকে নিয়ে রাতের পর রাত কান্না করেছি। এত কিছু করার পরেও তুমি আর কি চাও আমার কাছ থেকে বলো? আমি মারা যাই? জাংকুকের মুখে মরে যাওয়ার কথা শুনে তে একদম নরম হয়ে গেল। তে ভিজা কণ্ঠে বলল, আচ্ছা, আপনি আপনার স্ত্রী থাকতে, আপনার ভালোবাসার মানুষ আপনার পাশে থাকতে অন্য কোনো মেয়ের ছবি বুকে জড়িয়ে কান্না করেছেন কেন? আর সে কেমন স্ত্রী যে কিনা তার স্বামীকে নিজের আঁচলে বেঁধে রাখতে পারেনি? সে থাকা অবস্থায় তার সামনে অন্য একটা মেয়ের জন্য কান্না করে? তের এই কথায় জাংকুক যেন নিজের প্রাণ ফিরে পেল। তেকে নিজের বক্ষপিঞ্জরে আবদ্ধ করে জাংকুক বলল, তুমি বড্ড বোকা মেয়ে। কোনটা ভালোবাসা কোনটা নাটক তুমি বুঝতে পারোনি বোকা। যদিও সুগা তোমাকে পড়াতে না আসলে আমিও বুঝতে পারতাম না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। সেই দিন তোমাকে ভালোবাসি কথাটা বলার পরে তুমি আমাকে ইগনোর করতে শুরু করলে, আর তোমার সেই ইগনোর আমি মেনে নিতে পারছিলাম না বোকা পাখি। তাই আমি লিসার সাথে মিলে মিথ্যে বিয়ের একটা প্ল্যান করি। আচ্ছা, তোমার মনে আছে সেই দিন তুমি মার্কেটে একটা লাল শাড়ি পছন্দ করেছিলে? জানো, সেই লাল শাড়ি, লাল চুড়ি, লাল টিপ, বউদের সাজানোর জন্য যত জিনিসপত্র আছে সব কিছু এখনও যত্ন সহকারে আমার আলমারিতে তুলে রেখেছি। জানো তে পাখি, প্রতিদিন রাতে আমি ঘুমাতে যাওয়ার আগে তোমাকে ওই লাল শাড়ি পরিহিত একটা বউয়ের রূপে দেখতে পাই। আমি কল্পনা করি তোমাকে ওই রূপে, কিন্তু আমার কষ্ট একটা জায়গায়। তোমাকে কল্পনা তো করতে পারি, কিন্তু সেখানে আমি তোমাকে না ছুঁতে পারি, না আমার কাছে এনে আদর দিতে পারি। তুমি বুঝবে না ওই কষ্টটা যে কতটা গভীর। তোমাকে কল্পনা করেও তোমাকে ছুঁতে পারি না। তোমাকে না ছোঁয়ার যন্ত্রণা, তোমাকে না আদর করতে পারার যন্ত্রণা আমাকে কুরে কুরে খাচ্ছে। বাদ দাও, তুমি মেয়ে ওইসব বুঝবে না। তে বলল, তার মানে ওই দিন আপনার সাথে লিসাপুর বিয়ে হয়নি? জাংকুক বলল, আরে না বোকা, লিসার তো বয়ফ্রেন্ড ছিল, ইয়নহো। লিসার বয়ফ্রেন্ড একজন বেকার ছিল তখন, তাই লিসার বাবা ওর বয়ফ্রেন্ডকে মেনে নিতে পারেনি। কারণ লিসার বাবাও আমার বাবার মতো স্বার্থপর ছিল, নিজের দিকটা ছাড়া আর কারো দিক বিবেচনা করতো না। যদিও সবটা বাবা আর আঙ্কেলের মন মতো হচ্ছিল, কিন্তু আমি আর লিসা প্ল্যান করেছিলাম বিয়েটা আমাদের মতো হবে। সেই দিন তোমার আর আমার বিয়ে হবে, আর লিসা আর ইয়নহুর বিয়ে হবে। এই কথাটা যেন কিভাবে লিসার বাবা জেনে ফেলে। আর সেই দিন রাতে লিসা যখন জানতে পারে ওর বাবা আমাদের প্ল্যানের ব্যাপারে জেনে গেছে, সেদিন লিসা আর দেরি করেনি। ওই দিন রাতেই লিসা ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেয়ে বিয়ে করে ফেলে। আর তুমিও সেই দিন আমাকে ভুল বুঝে বাড়ি ছেড়ে চলে যাও, আমার বুকের খাঁচা শূন্য করে দিয়ে। তে সবটা শোনার পর জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, আমি তো সবার ভালোর জন্যই জীবন বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। জাংকুক বলল, হ্যাঁ আমি জানি বোকা পাখি, আমাকে সুচি খালা সব বলেছে। আমার বাবা তোমাকে বাধ্য করেছিল আমাদের বাসা ছেড়ে চলে আসার জন্য। কিন্তু একটা ভালো বিষয় কি জানো, আমার বাবা না আর আগের মতো নেই। মানুষটা অনেক পাল্টে গেছে, আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। জানো, উনি অসুস্থ হওয়ার পর শুধু একটা কথা বলেই কান্না করেছে, যে আমি যদি টেকে একবার পেতাম, আমি মেয়েটার পায়ে ধরে হলেও ক্ষমা চাইতাম মেয়েটার কাছে। এই কথা শুনে তে বলল, আরে আরে না না, আমি তাকে ক্ষমা করে দিয়েছি অনেক আগেই। তার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ সে যদি আমাকে সেদিন এইভাবে আঘাত না করতো তাহলে হয়তো আজ আমি এই পর্যায়ে থাকতাম না, নিজেকে এই জায়গায় আনতে পারতাম না। তার কাছে আমি কৃতজ্ঞ আমাকে এই পর্যায়ে এনে দেওয়ার জন্য। তে পাখি, তুমি জানো, তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে কত খুঁজেছি। পুরো শহর আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। ইনফ্যাক্ট তুমি তো আমাদের সবার কাছে মৃত ছিলে, কারণ সে রাতে তুমি যেই বাসে উঠেছিলে সেই বাসটার একটা বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই বাস থেকে কেউই জীবিত ফিরেনি। তাই তো সবাই তোমাকে মৃত হিসাবে ধরে নিয়েছিল। কিন্তু আমার কাছে তুমি কখনোই মৃত ছিলে না, তুমি আমার হৃদয়ে ছিলে।
আমি সব সময় তোমাকে অনুভব করতে পারতাম। তুমি জানো, একদিন রাতে হঠাৎ আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি রিসিভ করতে না চাইলেও কেন যেন ফোনটা রিসিভ করি। আর সেই সময় আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পেয়েছিলাম, কিন্তু ওপাশ থেকে কেউ কিছু না বলেই ফোনটা রেখে দেয়। তুমি আমার ধ্যান জ্ঞান, আমার সবটা জুড়ে এতদিন ছিলে, আর সারা জীবন থাকবে। তুমি ছাড়া দ্বিতীয়বার এই মন আমি আর কাউকে দিব না। তে বলল, আচ্ছা তাই নাকি? তাহলে কিছুক্ষণ আগে ওই যে বাচ্চাটা আপনাকে বাবা বলে ডাকলো, সেই বাচ্চাটা কে? বলুন বলুন, কে ওই বাচ্চাটা? ও, ওই বাচ্চাটার কথা বলতেছো? ও তো লিওন, লিসা আর ইউনহুর ছেলে। লিওন যখন একেবারে ছোট ছিল তখন একটা দুর্ঘটনায় ইউনহু মারা যায়। ছোট্ট লিওনের মুখ থেকে বাবা ডাক শোনার সৌভাগ্যটাও হয়নি ইউনহুর। সেই ছোটবেলা থেকে সুমিন আমাকে মাঝে মাঝে বড় আব্বু বা মাঝে মাঝে আব্বু বলেও ডাকে, আর সুমিনের দেখা দেখি লিওনও আমাকে বাবা বলেই ডাকে। আমিও আর কখনো দ্বিমত করিনি, কারণ তখন তো ভেবেছিলাম হয়তো নিজের সন্তানদের মুখ থেকে কখনো বাবা ডাক শুনতে পারবো না। তাই তো বন্ধু আর বোনের সন্তানদের থেকে বাবা ডাক শুনে নিজের কলিজাকে ঠান্ডা করতাম, যাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো। এই কথা শুনে তে জাঙ্কুকের বুকে এলো পাথারি কিল ঘুষি মারতে মারতে বলল, আচ্ছা এই কথা, আমি যখন আপনার কাছে বাচ্চা চেয়েছিলাম তখন আপনি কি বলেছিলেন? আমাকে বাচ্চা উপাধি দিয়েছিলেন। আর এখন নিজে যে বুড়ো হয়ে গেছেন সেই বেলা আমি বুড়ো হয়ে গেলে কি হয়েছে? আমার ভালোবাসা কিন্তু এখন পর্যন্ত বুড়ো হয়নি, এখনও যথেষ্ট স্ট্রং আছি আমি। তুমি যদি চাও তাহলে হালি হালি বাচ্চা পয়দা করতেও আমার কোনো অসুবিধা নেই। আমার হালি হালি বাচ্চার প্রয়োজন নেই পুলিশ, আমার শুধু একটা ছোট্ট টেকুক হলেই হবে। এই কথা শুনে জাঙ্কুক বলল, বাহ, আমার পিচ্চি বউটা তো দেখি এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু তুমি এখন আর আগের তে নও। তুমি তো এখন একজন বড় নামকরা ডক্টর ভি চৌধুরী। তা মিস ভি চৌধুরী, এই 10 বছরে আপনার জীবনে কেউ এন্ট্রি নেয়নি নাকি? সিট খালি আছে তো? তে বলল, আমি ওই দিন জিন বাড়ি থেকে বের হওয়ার পর কিছু বকাটে ছেলের খপ্পরে পড়ি, আর সেখান থেকে বাঁচার জন্য আমি বাসে উঠি, কিন্তু বাসেও সেই একই অবস্থা দেখে আমি বাস থেকে বিরক্ত হয়ে নেমে যাই, আর দেখি সেই বকাটে ছেলেগুলো এখনও আমার পিছে পড়ে আছে। তখনই আমি দৌড়াতে দৌড়াতে এক ভদ্রলোকের গাড়ির সামনে গিয়ে পড়ি। সেই আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, তার মেয়ের স্থান দিয়েছে, আমাকে হসপিটাল ভর্তি করেছে। সেখানে হসপিটালে যে ডক্টর আমাকে ট্রিটমেন্ট করেছিল সেই ডক্টর আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তাকে নাকচ করে দিই আর পড়াশোনার জন্য কানাডা চলে যাই। তখন আমি কানাডা চলে আসার পর আমার নতুন বাবা মা সেই ডক্টরকে নাকি সবটা জানিয়েছে, আর সেই ডক্টর আমার অতীত সম্পর্কে জানার পরে সে নাকি আর কখনোই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। এমন অনেক বিয়ের প্রস্তাব পেয়েছি আমি, আমার সিনিয়র ডক্টর, ব্যাংকার, বিসিএস ক্যাডার, ব্লা ব্লা আরও অনেক ভালো ভালো সম্বন্ধই আমি পেয়েছি, কিন্তু আমার কাছে সবাইকেই ঠুনকো মনে হয়েছে। আমি সবগুলোই নাকচ করে দিয়েছি। জাঙ্কুক বলল, তুমি রাজি হলে না কেন? সুন্দরী রমণীদের সিঙ্গেল থাকা উচিত নয় বলেই জাঙ্কুক তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল আর মধুসূদা পান করতে শুরু করলো। এইবার তেও জাঙ্কুকের সাথে তাল মিলাতে শুরু করলো। 10 বছরে জাঙ্কুকের ঠোঁটে জমে থাকা মধু দেখে মনে হচ্ছে সব আজকেই হরণ করে নেবে। তেকে এতটা উত্তেজিত হতে দেখে জাঙ্কুক নিজেকে যতটা কন্ট্রোল করেছিল নিজেকে আর ধরে রাখতে পারলো না। এবার জাঙ্কুক তেকে কিস করতে করতে তের ঘাড়ে নেমে এলো, ঘাড়ে উন্মাদের মতো লাফ দিতে শুরু করলো। আস্তে আস্তে তের শরীর থেকে তের অ্যাপ্রনটা খুলে ফেলে দিল, ওড়নাটা টান দিয়ে বুক থেকে সরিয়ে দিল। আস্তে আস্তে জাঙ্কুক তের ফ্লাওয়ারের উপর হাত রাখলো, আর এই হাত রাখার ফলে তে বারবার কেঁপে উঠছে, কারণ তে এরকম শিহরিত অনুভূতির সাথে কখনো পরিচিত ছিল না। জাঙ্কুক তেকে পাগল করার জন্য বারবার তের ফ্লাওয়ারে টাচ করছে, আর তেও বারবার শিউরে কেঁপে উঠছে। এক পর্যায়ে জাঙ্কুক তেকে মাতালভাবে বলল, প্লিজ বেবি, আমার একটা কথা রাখবে? জাঙ্কুকে এইভাবে বলা কথায় তে একটু ঘাবড়ে গেল, কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ বলুন, কী কথা? জাঙ্কুক বলল, প্লিজ, আমি একটু তোমার ফ্লাওয়ারের স্বাদ নিতে চাই, প্লিজ মানা করো না বেবি। এই 10 বছরে জমে থাকা আগুন আমি আর ধরে রাখতে পারছি না, আমার ভিতরে দাও দাও করে চলে উঠছে। প্লিজ আমাকে নিষেধ করো না জান, আজকে আমাকে একটু সুযোগ দাও। তে কিছু বলতে পারছে না। জাঙ্কুকের এই উন্মাদনা দেখে তে আর জাঙ্কুককে মানা করতে পারলো না। তে কিছু বলল না, নিচের দিকে মাথা দিয়ে চুপ করে রইল। জাঙ্কুক তের এই চুপ থাকা ভাব দেখে বুঝতে পারলো হয়তো তেও জাঙ্কুককে সম্মতি দিয়েছে। জাঙ্কুক তৎক্ষণাৎ তে জামাটা খুলে দিল আর তের ফ্লাওয়ারে নিজের মুখ ডুবিয়ে দিল। তেও জাঙ্কুকের সাথে সব কিছু এনজয় করছে, যদিও একটু লজ্জা লাগছে, কিন্তু কি করার, এতগুলো বছর পর ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছে, তাকে কি আর না করতে পারে? তাই সময়টাকে নষ্ট না করে এনজয় করছে তেও। এক পর্যায়ে জাঙ্কুক থেকে উঁচু করে বেসিনের পাশে থাকা ফাঁকা জায়গায় বসিয়ে দিল আর নিজের প্যান্টের বেল খুলতে শুরু করলো।
তে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আরে আরে, আপনি কি করতে চাইছেন কি? জাঙ্কুক বলল, প্লিজ তে, আমার শেষ রিকোয়েস্ট এটা, প্লিজ আমাকে নিষেধ করো না। 10 বছর আমার ভিতরে জ্বলতে থাকা আগুন আমি আর জ্বালাতে চাই না, সেটাকে আজকে নিভিয়ে দাও প্লিজ। 5 মিনিট সময় নিব আমি তোমার কাছ থেকে, এর বেশি 1 সেকেন্ডও নেব না। প্লিজ প্লিজ বেবি, আমাকে নিষেধ করো না, আমার ভিতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। জাঙ্কুকের এরকম কথা শুনে তে বুঝতে পারছে না তে এখন কি করবে। সত্যি তো, একটা পুরুষ মানুষকে এতটা কষ্ট দেওয়া ঠিক না। 10টা বছর তার কাছ থেকে দূরে থেকেছে, এখন যদি তাকে না করা হয় তাহলে তার উপর এটা জুলুম করা হবে। তেরও খুব ইচ্ছে করছে জাঙ্কুকের কাছে ধরা দিতে, কিন্তু এইরকম একটা সময়, এইরকম একটা অবস্থায়, এইরকম একটা জায়গায় এইরকম একটা কাজ করা কি ঠিক হবে? জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, দেখো, আমি তোমাকে কিন্তু আজকে ছাড়ছি না। তুমি সম্মতি দিলে তো ভালোই, আর যদি না দাও তাহলে আমি জোর করে আমার সবটুকু আদায় করে নিব। আমার হক আমি বুঝে নিব। তোমাকে আজকে ছাড়বো না, আমার নিজের করে নিব আমি এক্ষুনি, এই মুহূর্তেই। তে বুঝতে পেরে গেছে জাঙ্কুক আজকে ওকে আর ছাড়ছে না, আজকে ওকে নিজের করে নিবেই। জাঙ্কুক থেকে হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল, আর বেশি লেট না করে জাঙ্কুক ওর কাজ শুরু করলো। দুজন ভেসে গেল অজানা এক ভালোবাসার উদ্দেশ্যে, দুজন ডুব দিল একে অপরকে নিজের করে নেওয়ার উদ্দেশ্যে। তের খুবই কষ্ট হচ্ছিল, কারণ যতই হোক ফার্স্ট টাইম বলে কথা। জাঙ্কুক এই ব্যাপারটা বুঝতে পেরে খুবই খুশি হয়। তো 5 মিনিটের কথা বলে জাঙ্কুক 10 মিনিট পার করে ফেলেছে। জাঙ্কুকের অবশেষে কাজ শেষ হলো। জাঙ্কুক প্যান্ট পরতে পরতে থেকে জিজ্ঞাসা করলো, আচ্ছা পিচি বউ, তুমি কি ব্লাড দেখে ভয় পেয়েছিলে? তে বলল, না তো। জাঙ্কুক বলল, কেন, ভয় পাওনি কেন? তে বলল, আচ্ছা আপনি কি ভুলে গেছেন আমি একজন ডক্টর, এইসব ব্যাপারে আমি পিএইচডি করে এসেছি। ফার্স্ট টাইম ব্লাড বের হবে, এটা নর্মাল বিষয়। তারপর ওরা দুজন ফিটফাট হয়ে ফ্রেশ হয়ে নিল। জাঙ্কুক ফ্রেশ হওয়ার পর তের কাছে এগিয়ে গেল। তে বলল, এই যে, আর আমাকে ডিস্টার্ব করবেন না। জাঙ্কুক বলল, না পিচি বউ, তোমাকে আর ডিস্টার্ব করবো না, কারণ তুমি আজকে আমাকে যে মানসিক শান্তিটা দিয়েছ, আমার মনে হয় না আমি আমার জন্মের পরে এরকম মানসিক শান্তি কখনো পেয়েছি। দুজন ওয়াশরুম থেকে বেরিয়ে করিডোরে চলে এলো। সবাই ওদের দুজনের জন্যই অপেক্ষা করছিল। তে এসে এখন সবার সাথে ভালোভাবে কথা বলেছে, জিমিনকে জড়িয়ে ধরেছে, বাচ্চাদেরকে কোলে নিয়েছে, আদর করেছে, জিন বেগমের সাথে অনেক সুন্দরভাবে কথা বলেছে। এতদিন তের সাথে যা যা হয়েছে, তের জীবনে যা যা ঘটেছে সব কিছু সবাইকে খুলে বলেছে। কথা বলার মাঝখানে এক পর্যায়ে সেখানে জেহব সাহেব চলে এলো। জেহব সাহেবকে দেখে তে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, বাবা, এনাদেরকে চিনতে পেরেছো? আমার অতীতে যারা ছিল এনারাই তারা। এটা শুনে জেহব সাহেব জিন বেগমের সাথে গিয়ে ভালো মন্দ কথা বলল। জেহব সাহেব বলল, আচ্ছা আপা, তাহলে আপনাদের বাড়ির বউকে কবে ঘরে নিয়ে যাচ্ছেন? এ কথা শুনে জিন বেগম খুশি হয়ে গেল, কারণ জিন বেগমের বলার আগেই লোকটা তাকে এ কথাটা বলে দিয়েছে। জিন বেগম বলল, ভাই, যেহেতু আপনার মেয়ে, সেটা আপনিই ঠিক করুন না, আপনি কবে দিতে চান আমাদেরকে। তো জেহব সাহেব বলল, যেহেতু আপনার হাজব্যান্ড এখন অসুস্থ, তো আমার মনে হয় ভাইজান ঠিক হওয়ার পরেই তেকে উঠিয়ে নেওয়া উচিত। জিন বেগম বলল, ঠিক আছে ভাইজান, আপনার কথা মতোই সব হবে। যেহেতু আমাদের বাড়ির বউকে এতদিন আপনিই লালন পালন করেছেন, পড়াশোনা শিখিয়েছেন, সব দায়িত্ব তো আপনার কাঁধেই আপনি তুলে নিয়েছেন। আপনার এইটুকু কথা তো আমাদেরকে রাখতেই হবে। যাই হোক, তে সেদিনকের মতো সবার সাথে কথাবার্তা বলে জেহব সাহেবের সাথে বাসায় চলে এলো। বাসায় এসে জেহব চৌধুরী অনেক খুশি হলো, কারণ তেকে অবশেষে তার নিজ ঘরে পাঠিয়ে দিতে পারবে। তে বলল, বাবা, আমি চলে গেলে তোমার কষ্ট হবে না? জেহব সাহেব বলল, কেন রে মা, তোর শ্বশুরবাড়ি কি আমি যেতে পারবো না? তে বলল, এটা কেমন কথা বললে বাবা, তোমার যখন ইচ্ছে তুমি তখনই যেতে পারো, তোমাকে কে নিষেধ করবে, কার এত বড় সাহস? জেহব সাহেব বলল, তাহলে আর কি টেনশন, আমার এতগুলো গাড়ি থাকতে আমার আর কোনো টেনশন আছে? আমার যখন ইচ্ছে হবে আমি তখনই আমার পরিটাকে দেখতে চলে যাব। বলেই দুজন হাসাহাসি করতে শুরু করলো। তখনই রাকুল বেগম এসে বলল, ভি, তোকে আর কতবার বলবো বলতো, বাইরে থেকে এসে তাড়াতাড়ি আগে জামা কাপড়গুলো চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিবি। তোকে বলতে 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 আমার মুখ দিয়ে ফেনা উঠে যায়, তারপরে তুই আমার একটা কথাও শুনিস না। যেমন বাবা তেমন তার মেয়ে, তাড়াতাড়ি যা ফ্রেশ হয়ে আয়। খাবার খেয়েছিস কিছু এখন পর্যন্ত? সকালে তো না খেয়ে চলে গেছিস। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে শুরু করেছে, এখন পর্যন্ত খাওয়া দাওয়ার কোনো খবর নেই। শরীরটা বানিয়েছে শুটকি মাছের মতো, আমার তোকে দেখে মনে হয় শুটকি মাছে তোর চাইতে বেশি স্বাস্থ্যবান। তে বলল, মা এমনভাবে বলছো কেন? রাকুল বেগম বলল, তাড়াতাড়ি যা, আমি খাইয়ে দিব, না খাইয়ে দিলে তো খেতেও পারিস না। তে বলল, ওকে মাই মাদার, আমি এক্ষুনি যাচ্ছি। বলেই তে একটা দৌড় দিল। এইদিকে দেখতে দেখতে কেটে গেছে 3 সপ্তাহ। আরিম সাহেব মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে গেছে, তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে ছোটোখাটো একটা অনুষ্ঠান করে তেকে উঠিয়ে নিয়ে যাবে ও বাড়িতে। তো তেমনটাই হলো। আরিম সাহেব সুস্থ হতেই ছোটোখাটো একটা অনুষ্ঠান করে তেকে ওই বাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। জীবন বাড়িতে এখন মোটামুটি খুশির বন্যা বইছে। রাত 9:30। জাঙ্কুক জিমিনের রুমে গিয়ে বলল, জিমিন, যা তো, আমার আলমারির ভিতরে একটা লাল শাড়ি আর সেখানে কিছু জিনিসপত্র রাখা আছে, তেকে ওইগুলো দিয়ে সাজিয়ে দে। জিমিন বলল, কি বলছো ভাইয়া? ভাবি তো লেহেঙ্গা পরে আছে, সেটা খুলে কি শাড়ি পরিয়ে দিব নাকি? জাঙ্কুক বলল, হ্যাঁ, তোকে যা বলেছি তুই সেটাই কর। জিমিন আর কথা না বাড়িয়ে চলে গেল।
তেকে সেই লাল শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল, যেমনটা জাঙ্কুকের কল্পনায় জাঙ্কুক বারবার দেখতো তেকে। তো জিমিন সাজিয়ে রুম থেকে বেরিয়ে যেতেই জাঙ্কুক রুমে প্রবেশ করলো। জিমিন ওর রুমে গিয়ে বসলো। এদিকে সুগা পিছন থেকে এসে জিমিনকে জড়িয়ে ধরলো আর বলল, এই পিচ্চি, কি করছো একা একা এখানে? জিমিন বলল, উফ সরেন তো, আজকে সারাদিন খুব ধকল গেছে আমার উপর দিয়ে, ভাল লাগছে না এখন। সুগা বলল, ভাল লাগছে না, তাহলে চলো ওদের মতো আমরাও একটু বাসর সেরে ফেলি। জিমিন বলল, কাদের মতো? সুগা বলল, কেন ভাইয়াদের মতো? জিমিন বলল, বাচ্চা হয়ে গেছে, এখনো বাসর করার শখ আছে, সরো এখান থেকে, আমাকে ডিস্টার্ব করবে না। সুগা বলল, আসো না, সুমিন তো ঘুমাচ্ছেই, ও জেগে থাকলে একটা কথা ছিল, ও ঘুমাচ্ছে, চলো চলো প্লিজ জিমিন। জিমিন একটু হেসে বলল, প্রথম তো আমাকে বিয়ে করতেই চাইছিলেন না, আর এখন প্রতি রাতেই আপনার বাসর করতে ইচ্ছে করে, তাই না? সুগা বলল, সে কথা এখন আবার কেন বলতেছো? তোমাকে ভালোবাসি তাই বলতেছি, তাই বাসর করতে চাইতেছি, যদি আমি হারিয়ে যাই তখন আর বাসর করতে পারবে না, একা একা ঘুমাতে হবে। জিমিন সুগার মুখ চেপে ধরে বলল, না না, এই কথা আপনি আর কখনো বলবেন না, আপনাকে কয়বার নিষেধ করবো বলুন তো, এই কথা আমি পছন্দ করি না, তারপর আপনি বারবার এই কথা বলে আমাকে কষ্ট দেন। সুগা বলল, সরি বউ সরি, চলো না এবার শুরু করি। জিমিন বলল, বাজে লোক একটা, সারাদিন মাথায় দুষ্টু বুদ্ধি করে, ভেবেছিলাম আপনি ভদ্র, কিন্তু না, বিয়ে করার পর বুঝতে পেরেছি আপনি কতটা ভদ্র। সুগা বলল, ঠিক আছে বলে রুমের লাইটটা অফ করে দিল। এইদিকে জাঙ্কুক রুমে প্রবেশ করতেই তে নিজের ঘুমটাটা টেনে বড় করে দিল। জাঙ্কুক দরজা বন্ধ করে আস্তে আস্তে তের কাছে হেঁটে এলো, আর তের পাশে বসে তের ঘুমটাটা উঠিয়ে বলল, দেখি তো আমার চাঁদের মুখটা। তো জাঙ্কুক তের মুখটা উঁচু করে দেখলো, আর তের কপালে একটা চুমু দিয়ে বলল, জানো জান পাখি, আমার অপেক্ষার প্রহরটা কত লম্বা ছিল, কত দীর্ঘ ছিল, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার চুলগুলো পেকে গেছে। এবার বোঝো আমি কতটা অপেক্ষা করেছি তোমার জন্য, আর আল্লাহ তাআলা আমার কষ্ট না সহ্য করতে পেরে অবশেষে ফাইনালি তোমাকে আমার কাছে পাঠিয়েছে, আমার কল্পনার পিচ্চি বউ সাজিয়ে। বড্ড ভালোবাসি তোমায়। তে বলল, আমিও আপনাকে অনেক ভালোবাসি, এই মন আপনার ছিল আর আপনারই থাকবে সারা জীবন। জাঙ্কুক বলল, তাহলে এতটা লেট করলে কেন, 10টা বছর আমাকে কষ্ট দিয়েছ। তে বলল, এখন তো এসে গেছি, আপনার 10 বছরের সব কষ্ট ভুলিয়ে দিব, আপনাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে দিব, আপনার সব স্বপ্ন পূরণ করে দিব। জাঙ্কুক বলল, আমার আর কোনো স্বপ্ন নেই, শুধু একটা স্বপ্নই আছে। তে বলল, আমি জানি আপনার এখন শুধু একটা স্বপ্ন, আপনার ছোট্ট একটা সংসার হবে, আর সেই সংসারটাকে পূর্ণ করার জন্য একটা ছোট্ট তেকুক লাগবে, তাই তো? জাঙ্কুক বলল, বাহ, আমার পিচ্চি বউ তো সব বুঝে। তে বলল, আমি এখন আর পিচ্চি নেই, বারবার পিচ্চি বউ করবেন না, আমি এখন বড় হয়ে গেছি। জাঙ্কুক বলল, তুমি যতই বড় হও, আমার কাছে তুমি সেই পিচ্চিটাই এখনও রয়ে গেছো। তে বলল, হয়েছে, এবার চলুন শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। জাঙ্কুক বলল, কি শুয়ে পড়বো মানে? আজকে আমাদের একটা অন্যতম শ্রেষ্ঠ একটা রাত, আমাদের বাসর রাত আজকে, আর আজকে তুমি ঘুমানোর কথা বলছো, পাগল নাকি? তে বলল, কি বলছেন কি আপনি, কয়বার বাসর করবেন আমার সাথে, একটা মানুষের সাথে 3বার? ছি, আজকে কোনো বাসর হবে না। জাঙ্কুক বলল, না না, প্রথমবার যেদিন তোমার সাথে আমার দেখা হয়েছিল সেদিন তো কিছুই হয়নি, আর তারপর ওই দিন, সেটা তো একটা টেস্ট ছিল, আজকে হবে ফাইনাল খেলা, আজকে দেখবে জাঙ্কুকের কত কারেন্ট। তে হেসে বলল, আরে ভাই, আপনি বুড়ো হয়েছেন ঠিকই, আপনার ভিতরের কারেন্ট ঠিকই এখনো কমেনি, ফালতু একটা, শুয়ে পড়ুন তো। জাঙ্কুক এবার তেকে জোর করে কিস করতে শুরু করলো। তে বললো, আমাকে ছাড়ুন প্লিজ, আজকে করবো না কিছু। জাঙ্কুক বললো, তুমি বললেই তো আমি তোমাকে ছেড়ে দেবো, তাই না? জাঙ্কুক তেকে কিস করতে শুরু করলো। জাঙ্কুকের কাছে হার মেনে তেও জাঙ্কুকের ইশারায় সাড়া দিল। তে আর নিতে না পেরে বলল, এবার তো দয়া করে ছাড়ুন, কতক্ষণ হয়ে গেছে। জাঙ্কুক বলল, ছেড়ে দেবো, আমার তো এখনো হয়নি। তে বলল, উফ, দয়া করে ছাড়ুন আমাকে, আমি আর পারছি না। জাঙ্কুক বলল, পারছো না? আচ্ছা, তুমি তো আমাকে বুড়ো বলো, আমি বুড়ো হয়ে গেছি তাই না? তাহলে এই বুড়ো মানুষটার সাথে তুমি একটা যুবতী হয়ে পারছো না? ছি, এটা আবার কেমন কথা বলো তো? তে বললো, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে এবার ছেড়ে দিন, আমি আর নিতে পারছি না, আর ভালো লাগছে না আমার কাছে। জাঙ্কুক বলল, আমি ছাড়ার পাত্র না, আমার কাজ না শেষ হওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়ছি না। জাঙ্কুক ওর মতো কাজ করতে শুরু করলো। তো জাঙ্কুকের যখন হয়ে যায়, জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। রাত প্রায় 3টা হবে হয়তো। তের ঘুমের মধ্যে মনে হচ্ছে কে যেন ওকে দুষ্টুভাবে টাচ করছে। তের ঘুমটা ভেঙে গেল। তে জাঙ্কুক ওর দিকে তাকিয়ে আছে আর মুচকে মুচকে হাসছে, আর কেমন যেন উল্টোপাল্টাভাবে তেকে টাচ করছে। তে ঘুমে চোখে বলল, কী হয়েছে আপনার, এইভাবে এমন করছেন কেন, ঘুমো ডিস্টার্ব করবেন না। জাঙ্কুক বলল, আমার তো ঘুম আসছে না। তে বলল, আমি কি জানি, যান বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকুন, আমাকে ডিস্টার্ব করবেন না কিন্তু। জাঙ্কুক বলল, বউ। তে বলল, জাঙ্কুক বলল, আসো না। তে বলল, কোথায়? জাঙ্কুক বলল, আমার ভিতরে। তে বলল, মানে? জাঙ্কুক বলল, একটু। তে বলল, একটু মানে কি? জাঙ্কুক বলল, একটু, আজকের জন্য, এই লাস্টবার। তে বলল, কি, আর একবারও না? জাঙ্কুক বলল, আচ্ছা তুমি কি তেকুককে পৃথিবীতে আনতে চাও না? তে বলল, মানে? এটার সাথে তেকুকের আসার কী সম্পর্ক?
জাঙ্কুক বলল, এটা যদি না করি তাহলে তেকুক কীভাবে আসবে? তে বলল, আচ্ছা আপনি তো ঘুমানোর আগেই করলেন, এখন আবার কেন? জাঙ্কুক বলল, প্লিজ আমার ঘুম আসছে না, আমি কী করব? তে বলল, আপনি একটা বজ্জাত, আমি আর একবার করবো না, আমি কিন্তু রুম থেকে বেরিয়ে যাব। জাঙ্কুক বলল, না না, রুম থেকে বেরিয়ে তোমার যাওয়ার মতো কোনো জায়গা নেই, আসো না প্লিজ। তে না না করতে করতে জাঙ্কুককে আর তে না শুনে জাঙ্কুক ওর মতো শুরু করে দিল, কারণ তের চোখে ঘুম ছিল। তে ভালোভাবে নিষেধও করতে পারছিল না। তো জাঙ্কুক আবারও কিছুক্ষণ পর থেকে ছেড়ে দেয়। তে বলল, আপনার সাথে আমি কাল থেকে আর ঘুমাবোই না, আপনি আমাকে রাত বিরাতে বারবার ডিস্টার্ব করেন। জাঙ্কুক বলল, আজকে তো আমাদের বাসর রাত, 2বার না করলে কি হয়? তে বলল, হয়েছে, এইসব কথা বাদ দিন, আমার কান ঝালাফালা হয়ে যাচ্ছে আপনার এই নোংরা নোংরা কথা শুনে। জাঙ্কুক বলল, উফ আমার লজ্জা বুদ্ধি, শুধু লজ্জা পায়। তে বলল, হয়েছে, আপনার মতো বেলা জানা আমি। এইভাবে দুষ্টু মিষ্টি কথা বলতে বলতে একে অপরের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এইভাবে কয়েক মাস কেটে যাওয়ার পর তে অনেক অসুস্থ হয়ে যায় হঠাৎ করে। তো জাঙ্কুক বুঝতে পারে না তের কী হয়েছে। তে হসপিটালে গিয়ে একটা চেক আপ করায়। তখন তে বুঝতে পারে সেই কাঙ্ক্ষিত সুখবরটা তাদের পরিবারে আসতে চলেছে। তে রাতে বাসায় যায় হসপিটালে সব কাজ শেষ করে। জাঙ্কুক ওর বিজনেসের জন্য কিছুটা ব্যস্ত ছিল। রাতে আসতে জাঙ্কুকের একটু লেট হয়ে যায়। তে আজকে সুন্দর করে একটা কালো শাড়ি পরেছে, সুন্দর করে সাজুগুজু করেছে। জাঙ্কুক বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে একেবারে উপরে যায়, গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। তেকে দেখতে না পেয়ে জাঙ্কুক বলল, ধুর, সব কাজ শেষ করেছি কিন্তু তের কথাই মনে নেই। 2বার তের নাম ধরে ডাক দিতেই তে বারান্দা থেকে বেরিয়ে এলো। জাঙ্কুক বলল, আরে এত রাতে তুমি বারান্দায় কী করছো? তে বলল, আচ্ছা আগে বলুন আপনি কখন এসেছেন? জাঙ্কুক বলল, এই আধা ঘন্টা হয়েছে। তে বলল, বাহ, আধা ঘন্টা হয়ে গেছে, আপনি আমাকে একবারও খোঁজেননি তাই না? জাঙ্কুক বলল, সরি, খিদে পেয়েছিল অনেক, তাই তো খেয়ে তারপর একেবারে উপরে এসেছি, ফ্রেশ হয়ে তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। তে বলল, হয়েছে, আর একটা কথা বলবেন না। জাঙ্কুক বলল, ঠিক আছে মহারানী। যাই হোক, আজকে বেশ সুন্দর লাগছে এত সাজুগুজু করার মানে। ব্যাপারটা কি? তে বলল, ব্যাপারটা কিছুই না, আপনাকে চেয়েছিলাম ভালোভাবে বলতে, কিন্তু এখন আমার বলতে ইচ্ছে করছে না। জাঙ্কুক বলল, সরি বললাম তো, আমার খিদে পেয়েছিল তাই। তে বলল, বুঝতে পেরেছি। জাঙ্কুক বলল, তো কী খবর বলো? তে বলল, একটা খুশির খবর আছে। জাঙ্কুক বলল, কী খুশির খবর? প্রমোশন হয়েছে? তে বলল, আরে না, প্রমোশন কেন হতে যাবে? জাঙ্কুক বলল, তাহলে কি? তে বলল, আপনি বাবা হতে চলছেন। এটা শুনে জাঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে রইল। তে বলল, কি হয়েছে, বিশ্বাস হচ্ছে না? জাঙ্কুক সাথে সাথে তেকে কোলে নিয়ে ঘুরতে শুরু করলো। তে বলল, আস্তে আস্তে আমি পড়ে যাবো, নামিয়ে দিন আমাকে। জাঙ্কুক বলল, না না, আজকে কোনো নামানামি নেই, আমি বাবা হতে চলেছি, সত্যি বিশ্বাস হচ্ছে না, আমি খুশিতে পাগল হয়ে যাবো মনে হচ্ছে। তে বলল, আমাকে নামিয়ে দিন, বাবু ব্যথা পাচ্ছে তো। জাঙ্কুক বলল, ও ঠিক বলেছ। জাঙ্কুক তেকে নামিয়ে নিচে হাঁটু গিরে বসে পড়লো আর তের পেটে হাত রেখে বলল, ও আমার টেকক শোনা, তুমি ব্যথা পেয়ে থাকলে সরি বাবু, তাড়াতাড়ি তুমি এই পৃথিবীতে চলে আসো, তারপর তুমি আর আমি মিলে তোমার আম্মুকে আচ্ছা মতো চালাবো, কেমন? আর শোনো, আমার বউটা তো পিচ্ছি, পেটের ভিতরে একটু সাবধানে থেকো, পিচ্ছি বউ তো, কষ্ট দিও না বেশি, কেমন? বলেই তের পেটে একটা চুমু দিল। জাঙ্কুকের এরকম পাগলামি দেখে তে পুরো হতবাক হয়ে গেছে। মানুষটা বুড়ো হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনও সেই আগের মতনই রয়ে গেছে। তো পরদিন বাসা সবাইকে জানানো হয়েছে। বাড়ির সবাই তো খুব খুশি, বিশেষ করে আরেম সাহেব তেকে এখন খুব ভালোবাসে। তেও আরেম সাহেবের খুব যত্ন নেয়। তেকে জড়িয়ে ধরে বলল, মা, এখন থেকে তোর কিন্তু খুব সাবধানে থাকতে হবে, আমার একমাত্র নাতি আসতে চলেছে পৃথিবীতে, কোনো সমস্যা যেন না হয়। তে বলল, বাবা, আমি সাবধানেই চলবো। জিন বেগম বলল, এবার এদিকে আয়, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, তোকে তো মেরেও খাওয়ানো যায় না, তুই নিজের শরীরের খেয়াল রাখবি, আমার নাতিরও খেয়াল রাখবি, সুন্দর মতো এখন আমি যা যা দিচ্ছি সবগুলো খেয়ে নে। তে বলল, মা, তুমি তো আমাকে ইচ্ছা মতো খাওয়াও, আমি মোটা হয়ে যাব। জিন বেগম বলল, এখন আমার নাতি পৃথিবীতে আসতে চলেছে, এখন আর চিকন থাকা অবশেষে দীর্ঘ 9 মাস শেষ করে তের ডেলিভারিটা বলে সবাই বাড়ি হাসতে শুরু করলো। তেকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। জাঙ্কুক এদিকে খুবই চিন্তিত, তের কন্ডিশন বেশি ভালো না, অসুস্থ হয়ে পড়েছে মেয়েটা লাস্ট কয়েক মাসে। জাঙ্কুক তো চিন্তায় চিন্তায় পুরো অর্ধেক হয়ে গেছে, শুধু পায়চারি করছে। আর হসপিটালে এখন সবাই আছে, তের কাকার বাড়ির সবাই, জেহব সাহেব, তার স্ত্রী, তারপর জীবন বাড়ির সবাই তো আছেই। তের মাও খুব কান্না করছে। এরই মধ্যে কিছুক্ষণ পর একটা বাচ্চার কান্নার শব্দ শোনা গেল। সবাই বুঝতে পেরেছে তেকুক এই পৃথিবীতে চলে এসেছে। কিছুক্ষণ পর একটা নার্স বের হয়ে এসে জাঙ্কুকের কোলে তেকুককে তুলে দিল। জাঙ্কুক তেকুকের দিকে তাকিয়ে হাসতে হাসতে কান্না করে দিল। সবাই জাঙ্কুককে সামলালো, একে একে সবাই বাবুকে কোলে নিল। কোলে নেওয়ার পরে তেকে যখন কেবিনে দেওয়া হলো, সবাই একসাথে কেবিনে প্রবেশ করলো। তে সবার দিকে তাকিয়ে দেখলো সবাই মুখ গোমড়া করে তাকিয়ে আছে। তে আস্তে করে বলল, কি হয়েছে তোমাদের সবার, তোমরা এভাবে মুখ গোমড়া করে রেখেছো কেন? জিন বেগম সামনে এসে বলল, আচ্ছা তে, তুই এবার তোর নামটা চেঞ্জ করতো, তুই তো বলেছিলি আমাদের নাতি হবে, তাই তুই সারা মাস তেকুক তেকুক বলে একদম সবার কান ঝালাপালা করে ফেলেছিস।
এখন দেখ তোর একটা মেয়ে হয়েছে, এখন মেয়েটার নাম কি রাখবি বলতো? তে বলল, কি বলছো? মেয়ে হয়েছে? কিন্তু আমি তো জানতাম আমার ছেলে হবে। আচ্ছা, আমার মেয়ে হয়েছে বলে তোমরা কি কেউ অখুশি? সবাই বলল, আরে না, কি বলছিস, অখুশি কেন হতে যাব? ও তো আমাদের বাড়িরই মেয়ে। তুই বল আগে মেয়ের কি নাম রাখবি? তে বলল, আমি তো জানতাম আমার ছেলে হবে, তাই তো আমি কোনো মেয়েদের নাম দেখিনি। এখন কি করে কি নাম বলি বলো তো? তে কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, যেহেতু কোনো নাম দেখিনি তাহলে আমাদের নাম দিয়ে রেখে দিই, ভিকুক। কেমন হয় এই নামটা? এবার সবাই বলল, বাহ, তোর মধ্যে একটা ট্যালেন্ট আছে তে, তুই কীভাবে এই নামটা বের করলি বলতো এইটুকু সময়ের মধ্যে? তে বলল, যাই হোক, তোমাদের নামটা পছন্দ হয়েছে? সবাই বললাম, খুব পছন্দ হয়েছে। তো পরের বার যখন তোর মেয়ে হবে তখন তাহলে ভিকুকই রাখবো। তে বলল, মানে পরের বার? এখন কি রাখবে? জাঙ্কুক হাসতে হাসতে বলল, আরে পাগল, আমাদের ভিকুক নয়, আমাদের তেকুকি হয়েছে। তে বলল, কি সত্যি? জাঙ্কুক বলল, সবাই তোমার সাথে দুষ্টুমি করেছে। তে বলল, ও। তের এই গোমরা করা মুখ দেখে সবাই হো হো করে হেসে দিল। জাঙ্কুক এসে তের কপালে একটি চুমু দিল আর তেকুককে ওর পাশে শুয়ে দিল। তেকুককে দেখে তে হেসে দিল, আর ওদের এই কাণ্ড দেখে কেবিনের ভিতর থাকা সবাই হো হো করে আবারও হেসে দিল। আর এইভাবে হাসতে হাসতে এই গল্পটা এখানেই শেষ হলো। তো এই গল্পটা এখানেই সমাপ্ত। জান পাখিরা, তোমরা সবাই কমেন্ট করে যাইও কেমন হয়েছে। ভাই, এটা ভয়েস দিতে দিতে আমি জাঙ্কুকের মতো বুড়া হয়ে গেছি। আর তোমাদের মধ্যে কয়েকজন বলছিল, অনুরোধ করছিল যে আপু গল্পের লাস্টে একটু রোমান্টিক দিও। ভাই, তোমাদের জন্য এরকম আস্তাগফিরুল্লাহ আমাকে রোমান্টিক বানাইতে যাই আমার মাথা সব তার ছিঁড়ে গেছে। কখন কি বলছি আমি নিজেও জানি না। তাই যদি আমি উল্টাপাল্টা কিছু বইলা থাকি তাহলে তোমরা কিন্তু কেউ সিরিয়াস কিছু নিও না, বুঝছো? আর কিছু বলার নাই। বাই বাই, আল্লাহ হাফেজ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্টোরি নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। লাভ ইউ অল মাই সাবস্ক্রাইবার।